জিনিস ব্যবহার করা না শিখতে পারলে ছেড়ে দাও, কিন্তু নষ্ট করো না। এই কথাটা অনেক দিন শুনেছি। দেখো বালিশটা বের করে নিলাম, এটা পুরো ফেটে গেছে। তো আজকে নিজেই একটা কাবার বানাবো, বানিয়ে এই দেখো তুলোগুলো সব বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে শিমুল তুলার বালিশ। এই দেখো কি অবস্থা বালিশটার, দেখতে পাচ্ছ? তো এটা একটু রোদ্রে দেওয়ার জন্য বের করলাম। আর দেখো কভারটাই কত তুলো। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমরা। আজ ব্লগটা শুরুই করেছিলাম শ্বশুরমশাইয়ের খেয়েছিল যে ওই এঁঠোটা মোছা দিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করেছি। তারপর তো বালিশটা একদম ফেটে গেছে, আজ করি কাল করি, আর করা আর হয় না। তো আজকে বসেই পড়েছি। আমার মতো ছোটোবেলায় স্নানে গেলেই কারা কারা এরকম করেছো? তো আমি তো ভীষণ করেছি জানো তো। এর জন্য না মার কাছে অনেক বকুনিও খেয়েছি। একটা নতুন সাবান আজকে বের করলে কালকেই হাফ হয়ে যেত। তো এই যে আমার ছেলের মধ্যেও না এইসব দুষ্টুমি কিন্তু আছে, মানে আমার মতোই অনেকটা ও হয়েছে। বাবু যখন এই দুষ্টুমিগুলো আমার সামনে করে তখন মনে হয় আমার ছোটোবেলায় আমি ফিরে গেছি। ভিজিয়ে রেখে তারপরে ঘরের কাজগুলো করবো। এগুলো ভিজতে ভিজতে পরে আবার ঘরের কাজ হয়ে যাবে। আরেকটা আছে বাবুর। শুরুতেই যেই টপিকে কথা বলছিলাম এটা হলো সেই জিনিসটা। বিয়ের 1 বছর ঘুরতে অ্যানিভার্সারিতে প্রথম আমাকে তোমাদের দাদাভাই এই গিফটটা দিয়েছিল। তো গিফটটা দিয়েছিল মানে আমার ইচ্ছে ছিল আমার একটা মেশিন থাকবে, তো আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তবে আমি বেশি দিন এই মেশিনে না যেন কাজ করতে পারিনি, খুব জোর ওই যখন দিল তারপরে 1-2 সপ্তাহ কাজ করেছি। তারপরে তো আমার খুশির খবর আমি জানতে পাই যে আমি প্রেগনেন্সি। তো তারপরে আর কি, তারপরে আর মেশিনে বসা হয়নি, ওইভাবেই ঢাকা থাকে। আমি কিছুদিন কাজও করেছিলাম, তবে আমি কিন্তু কোনো হাতের কাজ জানা নেই আমার। আমি যা সেলাই করতে পারি ওই ব্যাগ বলো পর্দা বলো আমি এইসব সেলাই করতে পারি, বালিশ কভারও বানাতে পারি কিন্তু। তো টুকিটাকি কাজ পারি। আর তারপরে বাড়ির মধ্যে যা যা থাকে তো সেই সব, মানে মেশিনটা আমাকে দিয়েছিল আমি কাজ করব সেই উদ্দেশ্য না, মানে বাড়িতে টুকিটাকি যা থাকে অনেক কিছু কিন্তু বের হয় মাঝে মধ্যে, টেলারকে দিতে হয়, যেমন একটা নাইটি আনলে খাপাতে দিতে হয়। তো এই ধরনের কাজ যাতে করতে পারি সেজন্যই আমি নিয়েছিলাম। আর আমি ছোটোর থেকেই না মেশিন মানে কিভাবে চালাই আমি জানতাম। তো আলাদা করে আমি মেশিন মানে কারো কাছ থেকে শিখিনি। হ্যাঁ, যদি বলো কার কাছ থেকে তুমি শিখেছো, তাহলে প্রথম আমি যার কাছ থেকে শিখেছি আমার মাকে দেখে আমি শিখেছি। তো আমার মার আগে মেশিন ছিল তো সেই কারণে। আর এই দেখো আমার পাকুম্বুড়ি চলে এসেছে। আর আমি ভাবছিলাম, কারণ জামা কাপড় ধুতে যখনই আমি যাই তখনই আমার মেয়েটা চলে আসে। তো দেখো গুটি গুটি পায়ে আমার এখানে চলে এসেছে। এই দেখো এখন কলপারে উঠে এই দেখো আমার সঙ্গে সঙ্গে এখন কাজও শুরু করে দিয়েছে। তো যাই হোক চলো, এখন তো 12টা বেজে গেছে, একবারে স্নানটাও করাবো, একটু জল দিয়ে খেলেও অসুবিধা নেই। কিন্তু এই যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে না ঠান্ডা লেগে যায়, কিন্তু এখন তো এখান থেকেও কোনোভাবেই ওকে সরানো যাবে না, মানে হেলানোই যাবে না। আর যদি আমি সরালাম বাস কান্নাকাটি শুরু করে দিবে। তো এই হলো ব্যাপার। তো তারপরে তো মেশিনটা ভালো করে মুছে আমি তো রেখেই দিয়েছিলাম। তবে তোমাদের দাদাভাই মাঝে মধ্যে বলতো, তুমি মেশিনটা চালাচ্ছ না, এভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তাহলে তুমি যদি না চালাও তাহলে ছেড়ে দাও, বেকার ঘরে রেখে দেবা কেন একটা জিনিস। তো আমি বলছিলাম না, এই জিনিস আমি ছাড়বো না, নষ্ট হলে আমার বাড়িতেই নষ্ট হবে, কিন্তু এটা আমার প্রথম গিফট বলতে পারো। তো আমি এটাকে কেন আমি ছাড়বো না এটাকে। তো যাই হোক, নষ্ট হলে হোক, কিন্তু এটাকে আমি ছাড়বো না কোনোভাবে। একটা কথা তো সত্যিই বলেছে তোমাদের দাদাভাই, জিনিস না ব্যবহার করলে জিনিস কিন্তু আস্তে নষ্ট হয়। তো তারপরে যখন আমি মানা করেছিলাম আর বলেনি, ওই প্রথমে 2-1বারই বলেছিল। তো মেশিনটা মুছতে গিয়ে তো আমার সেই কথা মনে পড়লো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো জামা কাপড়গুলো ধুয়ে মামাম সোনাকে স্নান ধান করিয়ে আমিও স্নান করে নিলাম। আর এদিকে এখন স্নানটা করে ফুলগুলো উঠিয়ে নিচ্ছি। আর সকালে আমার তো বাসন মাজা আছেই। সকালে গোপু সোনাকে উঠিয়ে সকালের খাবারটা বাবুই দিয়ে গেছে। এখন আমি গোপু সোনাকে স্নান করাবো, তারপর দুপুরের খাবারটা দিব, তারপরে আবার সন্ধ্যারটা 3 টাইম যেহেতু দেওয়া হয়।
মামাম সোনা এই সময় স্নান দান করিয়ে দিলাম, ও নন্দিনীর সঙ্গে আছে। আর একটা একটা করে এখন স্থলপদ্ম ফুটছে, তবে বেশ ভালো লাগছে জানো তো। প্রতিদিন 2-3টে ফোটার থেকে একটা একটা করে ফুটলে তাহলে আমি প্রতিদিনই পূজা দিতে পারবো। আর একসঙ্গে সব ফুটে গেলে তাহলে তো তারপরের দিন আর কোনো করেই থাকবে না, আর ফুটবে কি। আর এপাশের গাছে একটা নীল ফুল ফুটেছে, সেটাও উঠিয়ে নিলাম। সাদা ফুল পিছনে যে ঘরের পিছনে যে গাছগুলো আছে আমাদের বড় বড় সাদা ফুলের গাছ, সেখানে না জানো এখন সাদা ফুল ফোটেই না। আর যাওয়ার রাস্তার সাইডে যেই সব ডাল আছে, তো ওই ফুলগুলো তো আমি একদমই পাই না, কারণ সকালে যারা মর্নিং ওয়াক করতে ওদিক দিয়ে হাঁটাচলা করে তারাই উঠিয়ে নিয়ে চলে যায়, তো আমি আর ওই ফুলগুলো পাই না। তো সেই কারণে না ভিতরে যেই গাছগুলো লাগিয়েছি সেগুলো তো আর কেউ নিতে পারে না, তো সেই ফুলগুলোই আমি উঠিয়ে এই যে পুজো দিই। সকালে আবার অনেকগুলো করেই ফুল ফোটে জানো তো। এই দেখো আমি এতগুলো ফুল উঠিয়েছি, আবার কাকিও কিন্তু নিয়ে গেছে ফুল। কাকি তো প্রতিদিনই নেয়, তোমরা তো যারা আমার ব্লগটা দেখো মাঝে মধ্যে তো আমি দেখিয়ে থাকি। নেওয়ার পরে এই যে আমার জন্য এই কটা ফুল আছে। তো আমি এখন পুজোটা দিব, তো চলো তাড়াতাড়ি করতে হবে, আবার শ্বশুরমশাই চলে আসবে, তো শ্বশুরমশাইকে আবার খেতে দিতে হবে। সমস্ত কিছু ঘরে নিয়ে চলে এলাম। এই সময়টা পুজোয় বসলে একটু সময় লাগে, কারণ এই যে গোপুসোনাকে স্নান করাতে হবে, জামা খুলে দিতে হবে, আবার সুন্দর করে আবার জামা পরাতে হবে, একটু সময় লাগলো। শ্বশুরমশাই এসে জানো তো বসে আছে, 5 মিনিটের মতো হলো। শ্বশুরমশাইকে খেতে দিয়ে আমি আবার মামা নিতে আসলাম। বেলা কেউ লাইট জ্বালায়? এই দেখো মাম্মা, এই দেখো মাম্মা, তুমি কোথায় গেছিলে? নুনি বলি দেখো মেশিনটা দেখে কত। আমিও বসে পড়েছি এই যে বালিশটা নিয়ে, মেয়েকে ঘুম পাড়ালাম, মেয়েকে ঘুম পাড়িয়ে আমি এই যে বসে পড়েছি। আই বাবা তাড়াতাড়ি স্নান কর, ভাত খেতে হবে। ঘরে এরা দুজন কথা বলছিল, বাস এর মধ্যে মামাম সোনা উঠে পড়েছে, উঠেই তো মার কোলে আসবে। তো এদিকে আমি না কাজ করছিলাম, দাঁড়াও একটু পরে নেই। তো এই দেখো একটু খেললেই আবার চুপ হয়ে গেল, মানে ঘুমের নেশাটা একটু কাটাতে হয়, একটু সময় কোলে রাখলেই কেটে যায়। আর এবার আমি এখানে তো বালিশটাই করলাম, সারা বারান্দাটা তুলো তুলো হয়ে গেছে, এটাকে আবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর ও এই সময়টা এই যে আমার এদিকে দাঁড়িয়ে আছে, আর দেখো কত তুলো তুলো, আমার সারা গা নাইটি মাথা একদম পুরো সারা শরীর তুলো তুলো হয়ে গেছে একদম। তো সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে, ছেলেটা খেয়ে ওই যে বেরিয়ে গেল একটু খেলতে। খেলার সময় যেহেতু একদমই পায় না, তো এখনও একটু খেলতে গেল। আমি ওই সিঁড়ির সামনেটাও একটু ঝাড় দিয়ে এই পাশটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এবার থালাটা সরিয়ে নুড়িটা নিয়ে এবার ঘরে ওই এঁঠো জায়গাটা এখন মুছে আসবো। মামা সোনাকে এখন একটা জামাও পরিয়ে দেবো, ঘুমিয়েছিল তো তখন, তো সেই কারণে আর পরানো হয়নি। আর এই জায়গাটায় যে জল ফেলে পাপোশটাও ভেজালো, আর এটা লাস্টে আমি দিয়ে রাখলাম, তাহলে পাপোশটা শুকিয়ে যাবে। আর পাপোশটা তো সবসময় লাগে। আর গেলাস, যে যখন জল খাবে ব্যাস গেলাসগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখবে, গ্লাসগুলো একটু ধুয়ে। প্রথমে যে রুটিনটা ছিল সেই রুটিনটা একটু চেঞ্জ করেছি। চেঞ্জটা কী করেছি তোমাদের সেটাও বলছি। আগে কি করতাম বলো তো, সন্ধ্যার সময় শুধু সন্ধ্যাটা দেখাতাম, তারপরে গোপুসোনাকে ওই দেরি করে একটু স্বয়ংটা দিতাম। এখন আর সেটা করছি না, এখন সন্ধ্যার সময় একদম গাটা ধুয়ে নিচ্ছি। সন্ধ্যার সময় সন্ধ্যাটা দেখিয়ে সন্ধ্যার একটু 5-10 মিনিট পর গোপুসোনাকে সেবাটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার অপেক্ষা করতে হচ্ছে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিটের পর তারপরে আবার গোপুসোনাকে স্বয়ং দিয়ে তারপরে আমি আবার রান্নাঘরে চলে যাই। তারপরে আর আসতে হয় না। তো প্রথমে তাই করতাম, মানে 9:30 বাজতো আমার গোপুসোনাকে স্বয়ং দিতে। তো এখন আর সেটা করছি না, সন্ধ্যার সময় একদম ওটা হয়ে গেলে তাহলে সুবিধা হয়। আর এদিকে তোমাদের দাদাভাই বিস্কুট এনেছে, আমার মেয়েটা কত কাজ করছে দেখছো, বিস্কুটটাই ঢেলে দাদু আবার ফুটিয়ে এনেছে, তো এটা আবার আমাকে দিচ্ছে, এখন ফুটি বের করে দাও। তোমাদের দাদাভাই সেদিন দুধ খেয়েছিল, তারপরের থেকে পেটটা শুনছি ব্যথা করছে, পেটটা ভালো যাচ্ছে না। তো রাতে তার কারণে কি করলাম, পেঁপে সিদ্ধ ভাত করলাম। আর পেঁপেটা তো ভালো পেটের পক্ষে, তো আর অন্য কিছু আর করলাম না। তো হয়ে গেছে আমার রান্না। আর এদিকে আমিও চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। মাম্মাম সোনা এখানে ওই বিস্কুট ঢালার পর নিজেও খেয়েছে,
তো খাওয়ার থেকে বেশি নিচেই ফেলেছে, বিছানায় ফেলেছে। সঙ্গে সঙ্গে ঝাড় না দিলে সঙ্গেই ওই লাল পিঁপড়ে কালো পিঁপড়ে একদম ভরে যায়। তো তাই এইদিকে ঝাড়টাও দিয়ে নিচ্ছি। বাবু এখনই চলে আসবে, আসার সময় হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে কিন্তু রাতে আমি বাইরে ফেলি না, বারান্দায় এক কোণায় জমা করে রাখি, তারপর সকালে ফেলে দিই। আর গেটের আওয়াজ পেলাম, চলেই এসেছে। এই যে খেতে দিয়ে দিলাম সবাইকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।